সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, যতই করুক ষড়যন্ত্র, ২৬ মার্চেই তারেকের হাত ধরে ফিরবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, একসঙ্গে ঈদের নমাজে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, কী বার্তা দিলেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আইনশৃঙ্খলা বাহিনী যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনে এখন বিএনপির ভরসা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোটের কালি না শুকাতেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০। বিস্তারিত থাকতে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সাইরেন থামছে না ইসরায়েলে, বাড়ছে হতাহতের সংখ্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে যাওয়ায় সেই বহু চর্চিত প্রশ্ন ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ সুপ্রিমো কি দেশে ফিরতে চলেছেন? তারেক রহমান কি তার ঘর ওয়াপসির ব্যবস্থা করছেন? হাসিনা কিন্তু দিল্লিতে থাকাকালীন একাধিকবার বলেছেন তিনি দেশে ফিরতে চান, ফিরতে তিনি বদ্ধপরিকর। সেই সময় বাংলাদেশে তদারকি সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় মাথায় নিয়ে তিনি দেশে ফেরেন কিনা সেই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে বিএনপি ক্ষমতায় আসায় বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলেননি, যদিও তার এই বার্তা থেকে নানা মহলে গুঞ্জন ওঠে তারেক এবং বিএনপি নেতৃত্ব চাইছে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ। ভোটের ফল ঘোষণার পর কয়েকটি বিষয় কিন্তু চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দফতর একের পর এক খুলতে শুরু করে। কোনো কোনো প্রান্ত থেকে অবশ্য বাধা দেওয়ার খবর এসেছিল, বাধা এসেছিল প্রশাসনের তরফে। তারেক সরকারের তরফ থেকে প্রশাসনকে এই বার্তা দেওয়া হয় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার দমন পীড়ন নীতি সমর্থন করে না। যেটা আরও বেশি করে সকলের নজর কেড়ে নিয়েছে তা হল সংসদে তারেক রহমানের ভাষণ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, শেখ মুজিব কেবল একটি মাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এখানেই শেষ নয়। তারেক জিয়া আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করে না মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে মুক্তিযুদ্ধে সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসেবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সংসদে দাঁড়িয়ে একটি দলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনৈতিক দলের একজন অবিংশবাদী নেতার প্রশংসা করছেন। সেটা বলা যেতে পারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা।
এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন, শুধু সময়ের অপেক্ষা। প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক 1। নেতা দুজন, দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে, দ্বিতীয়জন দলের মহাসচিব। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে তারেক রহমান, তিনি বিএনপির চেয়ারপারসন, আর দ্বিতীয়জন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি দলের মহাসচিব। টেক 2। কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা নিয়ে তার দলে অবস্থান। জবাবে তারেক বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আজ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, এমন নিশ্চয়তা কোথায়? টেক 3। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার বেশ কিছুদিন বাদে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। প্রশাসনের তরফ থেকে কোথাও কোথাও বাধা দেয়া হয়েছিল, তবে সর্বত্র নয়। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে সরকারি প্রচ্ছন্ন মদত না থাকলে নিষিদ্ধ থাকা একটি দলের পক্ষে এভাবে তাদের বন্ধ থাকা দফতর খোলা সম্ভব নয়। টেক 4। গত 13ই ফেব্রুয়ারি গুলশানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রসঙ্গে এই মির্জা ফখরুলকে প্রশ্ন করা হলে তার জবাব ছিল, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। গত 13ই ফেব্রুয়ারি বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেনলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। আর আওয়ামী লীগকে নিয়ে তার সর্বশেষ অবস্থান হল, এরা হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? তিনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন, আবার তিনিই বলছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ ঘোষণা করা যায় কি? তাহলে সেটা কী ধরনের গণতন্ত্র, তা নিয়েই প্রশ্ন ওঠে। সূত্রের খবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কানে গিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করেন, জানতে চান আওয়ামী লীগকে নিয়ে কেন তার দলের একজন শীর্ষ নেতা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের চাপে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং ভারতে চলে আসেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। ফলে গত মাসে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে হাসিনার দল লড়তেই পারেনি। অনেকে তাই নির্বাচনের গণতান্ত্রিক গ্রাহকযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় এসেছে। প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। জনগণ তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? আর তারেক রহমান কি বলেছেন? তিনি সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। কোনো প্রান্ত থেকে মির্জা ফখরুলের বক্তব্যকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিয়ে যা বলেছেন সেটা একটু খুঁটিয়ে বিশ্লেষণ করা দরকার।
বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা নিষিদ্ধ থাকবে, কিন্তু দলের তো অনেক শাখা সংগঠন আছে, তাদের তো পূর্বতন তদারকি সরকার নিষিদ্ধ ঘোষণা করেনি। তাই বাকিরা যারা আছে, মির্জা ফখরুল এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগের অনেক শাখা সংগঠন আছে, তারা কাজ করছে। আওয়ামী লীগের শাখা সংগঠনের কাজকর্ম নিয়ে বিএনপি সরকারের কোনো অ্যালার্জি নেই। আওয়ামী লীগকে নিয়ে এই প্রথম যে চর্চা হচ্ছে তা নয়। দিল্লিতে থাকাকালীন এই দল এবং দলনেত্রীকে নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। নতুন করে আলোচনার কারণ সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই অবস্থায় দিল্লি থেকে হাসিনা তার দলের যেসব নেতা আত্মগোপন করে রয়েছেন তাদের ফিরতে বলেছেন। একটি গণমাধ্যমের তরফে দাবি করা হয়েছে ঈদের পর অন্তত ৫০ জন নেতা তারা বাংলাদেশে চলে আসবেন। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। তিনি বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গেও বৈঠক করেন। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তারেক রহমান কোনোভাবে এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। অনেকে প্রশ্ন তুলছেন হাসিনা এতটা আত্মপ্রত্যয়ী কিভাবে হচ্ছেন, যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দল আওয়ামী বিরোধী। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? এই প্রসঙ্গে অনেকে ১৯৮১ সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন, দলকে সংগঠিত করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে। হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন। সেই কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গেও। ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন। হাসিনা দেশে ফিরতে পারেন কিনা, আওয়ামী লীগ আবার জাতীয় রাজনীতিতে ফিরতে পারে কিনা, সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। টেকনাফের ঘটনাটা পরে প্রথমে মনে হলো এটা কি ২০০২-২০০৬ সালের কোনো পুরনো খবর? র্যাব একজন ৩টি হত্যা মামলার পলাতক আসামিকে ধরতে গেছে, আর তাকে ছিনিয়ে নিতে দলীয় ক্যাডাররা মব বানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিচ্ছে। না, এটা পুরনো খবর না। এটা ২০২৬ সালের মার্চ মাসের বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে যা দেখছি তাতে ২০০১ থেকে ২০০৬ সালের দুঃস্বপ্নটা আবার চোখের সামনে ভেসে উঠছে। ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক পরিসভাপতি, 10টি মামলার আসামি, 3টি হত্যা মামলায় পলাতক। এই লোককে যখন র্যাব ধরতে গেল, তার দলের লোকজন রাস্তায় নেমে আইনের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করল। এটাই বিএনপির স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবা, বুঝলেন? দেশের সেবা না, দলের খুনি সন্ত্রাসীদের সেবা। বিএনপি দলটার জন্মই হয়েছিল সেনানিবাসে। জিয়াউর রহমান গণতন্ত্রের পথে আসেননি, তিনি ক্ষমতায় বসেছিলেন বন্দুকের নলের জোরে। এরপর নিজের ক্ষমতাকে বৈধতা দিতে একটা দল বানালেন, একটা নির্বাচন সাজালেন যেখানে প্রধান রাজনৈতিক শক্তিগুলো ছিল না, আর নিজেই জিতে গেলেন। সেই ধারাটা দলের ডিএনএতে এতটাই গেঁথে গেছে যে আজও বিএনপি ক্ষমতায় এলেই একই ছবি দেখা যায়। ২০০১ সালে ক্ষমতায় এসে তারা কি করেছিল সেটা এই দেশের মানুষ ভুলে যায়নি। সংখ্যালঘুদের বাড়িতে আগুন, নারীদের ওপর নির্যাতন, বিরোধী দলের কর্মীদের হত্যা, হাওয়া ভবন বানিয়ে দেশের অর্থনীতি আর রাজনীতি দুটোকেই এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা। ১২ ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটাকে নির্বাচন বলতেই লজ্জা লাগছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বাইরে, জনগণ ভোট কেন্দ্রে যায়নি, আর সেই শূন্য মাঠে গোল দিয়ে নিজেদের জয়ী ঘোষণা করা হলো। এই প্রক্রিয়াটা জিয়ার সেই পুরনো কৌশলেরই আধুনিক সংস্করণ। গণতন্ত্রের মুখোশ পরে কর্তৃত্বের খেলা, কিন্তু মুখোশটা খুব পাতলা হয়ে গেছে। টেকনাফের ঘটনার মতো প্রতিটা ঘটনায় সেটা আরেকটু খসে পড়ছে। এখন ভাবুন, র্যাবকে যদি একটা হত্যা মামলার আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার মুখে পড়তে হয়, তাহলে একজন সাধারণ মানুষ যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যায়, তার কি হবে? এলাকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি যদি 3টি হত্যা মামলা মাথায় নিয়ে দলীয় পরিচয়ে ঘুরে বেড়াতে পারেন, তাহলে সেই এলাকার সাধারণ মানুষ কতটা নিরাপদ? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি যেন আরও একবার সত্য হল ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের ক্ষেত্রে। শেখ হাসিনা সরকারের আমলে যে পাইপলাইনকে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার প্রকল্প হিসেবে কঠোর সমালোচনা করেছিল তৎকালীন বিরোধী দলগুলো, আজ সেই একই পাইপলাইন ব্যবহার করে জ্বালানি সংকট মোকাবিলার পথে হাঁটছে বর্তমান প্রশাসন। ২০২৩ সালে যখন শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত এই ১৩১.৫ কিলোমিটার দীর্ঘ ডিজেল পাইপলাইনটি উদ্বোধন করা হয়, তখন বিএনপি ও সমমানা দলগুলোর পক্ষ থেকে একে একতরফা স্বার্থ রক্ষার চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছিল। এমনকি রাজপথের সভা সমাবেশে একে ভারতের ওপর বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব সঁপে দেওয়া শামিল বলে আক্রমণ করা হয়েছিল। তবে ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর চিত্রটি বদলে গেছে।
বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার এখন বাস্তবমুখী নীতির কথা বলছেন। বিশ্ববাজারে তেলের উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা, যেমন বর্তমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে ভারত থেকে পাইপলাইনে দ্রুত ও সস্তায় তেল আনাকেই এখন সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এর পেছনে 3টি প্রধান কারণ দেখছেন। সাশ্রয়ী পরিবহন। ট্রেনে বা জাহাজে করে তেল আমদানির চেয়ে পাইপলাইনে প্রতি ব্যারেলে প্রায় $6 থেকে $7 সাশ্রয় হয়। বর্তমান ভঙ্গুর অর্থনীতির জন্য এই সাশ্রয় অপরিহার্য। উত্তরবঙ্গের সেচ সংকট। সামনে বড় মৌসুম। উত্তরবঙ্গের 16 জেলায় নিরবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ না থাকলে কৃষি উৎপাদন মারাত্মক ব্যাহত হতে পারে। পাইপলাইন ছাড়া এত দ্রুত বিপুল পরিমাণ তেল সরবরাহ করা প্রায় অসম্ভব। বাস্তব রাজনীতি। বিরোধী দলে থাকাকালীন ভারত বিরোধিতা একটি শক্তিশালী রাজনৈতিক কার্ড হলেও ক্ষমতায় বা নীতি নির্ধারণী পর্যায়ে এলে জাতীয় নিরাপত্তার স্বার্থে ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হচ্ছে। সম্প্রতি বিএনপি ঘরানার অর্থনীতিবিদ এবং দলটির প্রভাবশালী নেতারা ভারতের সাথে থাকা এই জ্বালানি চুক্তির উপযোগিতা স্বীকার করছেন। যদিও তারা বলছেন চুক্তিটি স্বচ্ছ হওয়া উচিত ছিল, তবুও তারা পাইপলাইনটি বন্ধ করার পরিবর্তে একে ব্যবহারের মাধ্যমেই জ্বালানি সরবরাহ সচল রাখতে আগ্রহী। এমনকি পাইপলাইনের মাধ্যমে আরও অতিরিক্ত তেল আমদানির প্রস্তাবও বর্তমান সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে। একসময় শেখ হাসিনাকে এই প্রকল্পের জন্য ভারতের দালাল আখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু আজ যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন সেই একই পাইপলাইন তাদের ভরসা হয়ে দাঁড়িয়েছে। দেশে সাধারণ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও জনমনে স্বস্তি ফেরেনি, বরং ভোটের কালি না শুকাতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী থেকে শুরু করে জেলা শহরগুলোতে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ এবং প্রকাশ্য দিবালোকে গুলিবর্ষণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। রাজধানীতে শহীদ মিনারে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা। সর্বশেষ আজ রোববার 15 মার্চ রাত 9:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাথায় মোহাম্মদ রাকিব 25 নামের এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ ঈশান জানান, শহীদ মিনারের ওপর পূর্বশত্রুতার জের ধরে 3-4 জন যুবক রাকিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। এছাড়া হামলাকারীরা তার পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ওএসইসিতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলাগুলোতে পৈশাচিক বর্বরতা, নারী ও শিশু লক্ষ্যবস্তু। নতুন সরকারের অধীনে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর যে ধরনের পাশবিক হামলা হয়েছে, তাতে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা। গত 25-26 ফেব্রুয়ারি রাতে নরসিংদীর মাধবদীতে এক লোমহর্ষক ঘটনা ঘটে। 15 বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকেই অপহরণ করে নিয়ে যায় স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নূরা ও তার চক্র। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফসলের জমিতে ফেলে রাখা হয়। পাবনায় দাদি নাতনি খুন। ঈশ্বরদীতে গত 27 ফেব্রুয়ারি রাতে 65 বছর বয়সী সুফিয়া খাতুনকে কুপিয়ে এবং তার 15 বছর বয়সী নাতনি জামিলা আক্তারকে ধর্ষণের পর সরিষার খেতে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় খোদ স্বজনদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে শিশু ধর্ষণ ও গলাকাটা লাশ। সীতাকুণ্ডে 1 মার্চ বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে 7-8 বছরের এক কন্যা শিশুকে বিবস্ত্র ও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। 3 মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তদন্তে জানা গেছে তাকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যেই গলা কাটা হয়েছিল। আইনশৃঙ্খলার ভঙ্গুর দশা স্পষ্ট হয়ে ওঠে গত 28 ফেব্রুয়ারি। চট্টগ্রাম নগরের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে পুলিশি পাহারার মধ্যেই সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলিবর্ষণ করে। ধারণা করা হচ্ছে কোটি টাকা চাঁদা না পেয়েই এই দুঃসাহসিক হামলা চালানো হয়েছে। সারা দেশে যখন খুনের উৎসব ও ধর্ষণের বিভৎসতা চলছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো বলছেন ভিন্ন কথা। তাদের মতে দৃশ্যমান কোনো উন্নতি তো হয়নি, বরং অপরাধীদের দাপট আরও বেড়েছে। একের পর এক নৃশংস ঘটনায় নতুন সরকারের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা এখন বড় চ্যালেঞ্জের মুখে। মালয়েশিয়ায় টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা এলাকায় 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার 20 মার্চ বিকেলে উপজেলার খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায় প্রায় ১.৫ বছর আগে খয়েরপুর মাস্টারবাড়ির বাবুল মিয়া একই গ্রামের মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালয়েশিয়ায় নিয়ে যান। তবে আজিজুল ইসলামের অভিযোগ সেখানে তাকে প্রতিশ্রুত অনুযায়ী ভালো কাজ দেওয়া হয়নি। পাশাপাশি আরামা কাজের অনুমতিপত্র করার জন্য টাকা নেওয়া হলেও সেটির ব্যবস্থা করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে আজিজুল ইসলাম মালয়েশিয়ায় থাকতে না পেরে দেশে ফিরে আসেন। পরে বাবুল মিয়াও দেশে ফিরলে আজিজুল তার কাছ থেকে টাকা ফেরত চান। টাকা ফেরত না পেয়ে আজিজুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেন। বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে কদমচাল বাজারে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে। এ বিষয়ে অষ্টবানখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে থাকতে টাকা লেনদেনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৃহত্তর পাগনার হাওরের উপরের অংশের জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য কানাইখালী নদীর বাঁধ কাটা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার ২১ মার্চ দুপুরে উপজেলার ফেনারবাগ ইউনিয়নের শান্তিপুর গ্রামের পশ্চিমে কানাইখালী নদীর উত্তর তীরে শান্তিপুর ও জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন শান্তিপুর গ্রামের মাসুদ মিয়া ৪১, আবু হানিফ ২৬, মোহাম্মদ রাফাত ২০, মোহাম্মদ শামিরুল ইসলাম ২৭, আবু সালেক ১৮, নূর মোহাম্মদ ৪০, কিসমত আলী ২৫, বাঠিবিল্লা ২৬, মোহাম্মদ সানোয়ার হোসেন ৪৩। গুরুতর আহত মাসুদ মিয়া, আবু হানিফ, মোহাম্মদ রাফাত ও মোহাম্মদ শামিরুল ইসলামকে সিলেটের এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কাশীপুর পক্ষের আহতরা হলেন জসিমউদ্দিন ৩৫, আবুল হোসেন ৩০, আবু কালাম ২৫, তায়েফনগর গ্রামের সুজন মিয়া ২৬, রমজান আলী ২৫, হাজু মিয়া ৬২ ও রাব্বি মিয়া ১৬। এছাড়া আরও কয়েক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, কানাইখালী নদী দিয়ে জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ, ভীমখালী ও জামালগঞ্জ সদর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার হেক্টর বোরো জমির পানি নিষ্কাশিত হয়। কিন্তু এই নদীর শান্তিপুর গ্রামের পশ্চিম দিকে অবৈধভাবে একটি বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়েছে। একইভাবে কানাইখালী নদীর একটি শাখা পাঠামারা খালে আরেকটি বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে একই ইউনিয়নের হটামারা গ্রামের লোকজন। হটামারা ও শান্তিপুর গ্রামবাসীর দাবি, বাঁধ না দিলে উপরের পানিতে তাদের হাওরের নিচু জমি তলিয়ে যাবে। এদিকে কানাইখালী নদীতে বাঁধ দিয়ে রাখার কারণে বাঁধের উজান এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে শত শত একর বোরো জমির ধান। দুটি বাঁধ কাটা নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, কানাইখালী নদী ও পাঠামারা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে উজানের পানি নিষ্কাশনে বাধা দেওয়ার কারণে ফেনারবাগ ইউনিয়নের রাজাপুর, গঙ্গাধরপুর, ছয়হারা, রাজাবাজ, উজান দৌলতপুর, ভাটি দৌলতপুর, ফেনারবাগ, ভীমখালী ইউনিয়নের রাজাবাজা, ভান্ডা, মল্লিকপুর ও জামালগঞ্জ সদর ইউনিয়নের কালাগোজা, কাশীপুর, লালপুর, লক্ষ্মীপুর সহ আরও বিভিন্ন গ্রামের কৃষকদের ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক কৃষকের বোরো জমির কাঁচা ধান পানিতে তলিয়ে যাচ্ছে। হটামারা ও শান্তিপুর গ্রামবাসীকে বাঁধ কেটে দেওয়ার জন্য বারবার তাগিদ দিলেও তারা কর্ণপাত করছে না। তাই আজ কাশীপুর গ্রামের কৃষকরা নিজেরাই বাঁধ কাটতে গিয়েছিলেন। বাঁধ কাটা নিয়ে শান্তিপুর ও কাশীপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে সংঘর্ষের খবর প্রচার করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।